প্রগাঢ় ঈশ্বর প্রেম এবং সংসারতপ্ত জনগণের প্রতি অপার করুণায় অবশ হইয়া নিষেধ সত্ত্বেও তিনি সমাধি ও বাক্য সংযমের দিকে যথাযথ লক্ষ্য রাখিতে সমর্থ হইলেন না। শ্রাবণ যাইয়া ভাদ্রেরও কিছুদিন গত হইল, কিন্তু ঠাকুরের গলার বেদনার ক্রমে বৃদ্ধিভিন্ন হ্রাস দেখা গেল না। ঠাকুরের কণ্ঠ তালুদের সহিতে রুধির নির্গত হইবার সংবাদ পাইয়া নরেন্দ্রনাথ, রাম, গিরিশ, দেবেন্দ্র মাস্টার প্রমুখ সকলে স্থির করিলেন কলিকাতার একখানি বাটি ভাড়া লইয়া অচিরে ঠাকুরকে আনয়নপূর্বক চিকিৎসা করাইতে হইবে। নরেন্দ্রনাথ জনৈক যুবককে বলিলেন, যাহাকে লইয়া এত আনন্দ তিনি বুঝি এইবার সরিয়া যান। আমি ডাক্তারি গ্রন্থ পড়িয়া এবং ডাক্তার বন্ধুগণকে জিজ্ঞাসা করিয়া জানিয়াছি, ঐরূপ কণ্ঠরোগে ক্রমে ক্যান্সারে পরিণত হয়। অদ্য রক্ত পড়ার কথা শুনিয়া রোগ উহাই বলিয়া সন্দেহ হইতেছে। ওই রোগের ঔষধ এখনও আবিষ্কার হয় নাই। পরদিন ভক্তদিগের মধ্যে প্রবীণ কয়েকজন দক্ষিণেশ্বরে যাইয়া ঠাকুরকে কলিকাতায় থাকিয়া চিকিৎসা করাইবার জন্য অনুরোধ করিলেন। তিনি সম্মত হইলেন। বাগবাজার দুর্গাচরণ মুখার্জি স্ট্রিটের ক্ষুদ্র একখানি বাটির ছাদ হইতে গঙ্গা দর্শন হয় দেখিয়া ভক্তগণ উহা ভাড়া লইয়া অনতিকাল পরে অর্থাৎ 1885 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের শেষার্ধে তাহাকে কলিকাতায় লইয়া আসিলেন। কিন্তু ভাগীরথী তীরে কালীবাটির প্রশান্ত উদ্যানের মুক্ত বায়ুতে থাকিয়া ঠাকুর অভ্যস্ত। এই স্বল্প পরিসর বাটিতে প্রবেশ করিয়াই ওই স্থানে বাস করিতে পারিবেন না বলিয়া তৎক্ষণাৎ পদব্রজে রামকান্ত বসু স্ট্রিটে বলরাম বসুর ভবনে চলিয়া আসিলেন। আবার বাটির অনুসন্ধান করিতে লাগিল। বৃথা সময় নষ্ট করা বিধেয় নয় ভাবিয়া